সেই মুহূর্তে যেটা চলছে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, সেটা নিয়ে তিনি কি বার্তা দিচ্ছেন গোটা বিশ্বকে, আসুন সেদিকে নজর দিই। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. শুভাশিস, এই জায়গাটা থেকে আপনার কাছে আসবো। তিনি বলছেন যে গোটা বিশ্ব সন্ত্রাসের মুখে, আমেরিকাকেও তার মধ্যে পড়তে হয়েছে, এবং একই সারিতে তিনি ভারত এবং বাংলাদেশের কথা বলছেন। কি বার্তা দিতে চাইলেন? বিশ্ব কূটনীতিতে গত কিছু বছর ধরেই বারবার করে যখনই জাতীয় সুরক্ষা নিয়ে কথা হয়েছে, যখনই জাতীয় সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম কনফারেন্স হয়েছে, তাতে একটা বেসিক পয়েন্টার বারবার তুলে ধরা হয়েছে যে দ্য ওয়ার্ল্ড ইজ ট্রিটিং টেররিজম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আসপেক্ট। মানে একটা একটা করে দলকে ধরে ধরে ওয়ার্ল্ড ট্রিট করছে যে এই আমেরিকায় আল কায়দার সাথে ঝামেলা, ইন্ডিয়ার অমুক দলের সাথে ঝামেলা, এইভাবে। ফর দ্য ফার্স্ট টাইম এই কনফারেন্সের মাধ্যমে নট অনলি ম্যাডাম তুলসী বাট অলসো ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস সবাই মিলে যেটা করা শুরু করলো, সেটা হচ্ছে একটা সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস টেররিজম। যে আমরা টেররিজমকে কাউন্টার করব এখন as a syndicate, not just it's a America's problem, not just it's India's problem or it's a UK problem. It's a problem যেটাকে জার্মানি ফেস করছে, ফ্রান্স ফেস করছে, আমেরিকা ফেস করছে, ইন্ডিয়া ফেস করছে, ইসরায়েল ফেস করছে। এই যে টেররিজমের যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে, এই টেররিজমের ইন্ডাস্ট্রিকে ভাঙতে যেটা সর্বপ্রথম দরকার একটা সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ, সেই সিন্ডিকেটিভ অ্যাপ্রোচের ঘোষণা অফিসিয়ালি হয়ে গেল ওনার মুখ দিয়ে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে উনি যে যে দেশের নাম নিয়েছেন, একটু বারবার করে ভালো করে দেখলে বোঝা যাবে, তার মধ্যে বাংলাদেশের নামটা উনি একদম স্পষ্টভাবে নিলেন। আরেকটা খুব আইডেন্টিফাইড নাম নিলেন ইসরায়েল, উইচ মিনস প্যালেস্টাইন থেকে তরফ থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে উনি টেররিজমের আওতায় অলরেডি নিয়ে চলে এলেন। সিরিয়া উই অল নো। এই যে উনি দেশগুলোর নাম নিয়ে নিলেন অলরেডি, তার মানে এদের মধ্যে আইডেন্টিফাইড হয়ে গেছে যে অ্যান্টি টেররিজম ওয়ারটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, কারা কারা সেই সিন্ডিকেটের অঙ্গ হবে এবং তারা কি অ্যাপ্রোচে সেটা যাবে। সো আমার মনে হয় এই জায়গাটা একটু আসতে চাইবো যে উনি বলছেন যে ভারতও এই সন্ত্রাসবাদের শিকার হয়েছে, এই কথাটা উনি বলছেন, এবং একই সঙ্গে বাংলাদেশকে তিনি বলছেন। মানে বাংলাদেশও তাহলে এই সন্ত্রাসবাদের শিকার। এই কথাটা তো ট্রাম্প আগেই বলেছেন যে বাংলাদেশে এগুলো বরদাস্ত করা হবে না, কিন্তু কোন রকম সেই ডিসেম্বর মাস থেকে এটা মার্চ মাস হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প জেতার পরই বলেছিলেন যে বাংলাদেশে এই অচলাবস্থা বেশি দিন থাকতে পারে না। আজকেও কি শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি শান্তি ফেরাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে? বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে এত তামঝামের দরকার ছিল না, সেটা একটা প্রেস কনফারেন্স করলেই হয়ে যেত। যখন একটা কনফারেন্স এত বড় আকারের হলো, যেখানে এতগুলো দেশের পার্টিসিপেন্টস আসছে, সেখানে ইউ ডোন্ট টক লুজ, মানে জাস্ট বলার জন্য বলার একটা কথা তুমি বলে যেতে পারো না। আর লুকিং অ্যাট হার স্ট্রেচার, যেখানে ডিএনআই এর চিফ সে, সুতরাং তখন যখন একটা কথা উনি বলছেন, তার মানে উনি রিপ্রেজেন্ট করছেন উনার গভর্নমেন্টের ফিলোসফিটা, উনার গভর্নমেন্টের পলিসি মেকিংটা। উনি বলতে চাইছেন অ্যাজ এ মুখপাত্র অফ ডোনাল্ড ট্রাম্প। সো ওয়েন শি সেইং সামথিং, তার মানে তার ওয়েটেজটাকে আমাদের গণ্য করতে আমরা বাধ্য। এবং এটা বলে দেওয়া কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু উনি নাম করে করে বলে দিয়েছেন, তার মানে এটা ধরা যেতেই পারে যে 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 দেশগুলোকে ওনারা আইডেন্টিফাই করেছেন, সেই প্রতিটা দেশে যে যে টেররিস্ট সংগঠনগুলো অ্যাক্টিভ, তাদের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি অ্যাজ এ সিন্ডিকেটেরা এখন লড়বে। এবং লড়ে অ্যান্টি টেররিজম যে ওয়ারটা, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন রকমভাবে লড়েছিল, সেইগুলো আজকে এক ছাতার তলায় এসে লড়বে। এবং তারই ইন্ডিকেশন, তারই শুভ সূচনাও বলতে পারো, সেটা আজকে উনি করে দিয়ে গেলেন। ঠিক। আমি এর পাশাপাশি আরেকটা বক্তব্য আসুন আপনাদেরকে শোনাই, তারপরে আলোচনায় আসি। তুলসী গাবার যেটা বলছেন যে গোটা বিশ্বে শান্তি বজায় রাখতে হবে, এবং শান্তি বজায় রাখার জন্য কি করতে হবে সেটাও তিনি বলেছেন। আসুন সেটাও শোনাই। World peace, like community peace, does not require that each man love his neighbor. It requires only that they live together in mutual tolerance, submitting their disputes to a just and peaceful settlement. He closed by saying, "So let us persevere. Peace need not be impracticable, and war need not be inevitable.
by defining our goal more clearly, by making it seem more manageable and less remote, we can help all people to see it, to draw hope from it, and to move irresistibly toward it. These powerful words were as powerful and true and relevant then in 1963 as they are today. In the United States, President Trump remains unwavering in his commitment to achieving peace through a strategy rooted in realism and pragmatism. Securing peace through strength, which he speaks of very often, requires strong leadership with a clear-eyed and realistic understanding of the global challenges. এটা বলছেন যে শান্তি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিবেশী দেশগুলোকে খুব সিম্পল একটা বার্তা দিলেন তিনি। কেউ একটা কথা বলি, ডিপ্লোমেসিতে না ব্ল্যাক হোয়াইট বলে কোনো কালার হয় না। ডিপ্লোমেসিতে সব থেকে ভাইব্রেন্ট যে কালারটা হয় সেটা হচ্ছে গ্রে। সুতরাং দেয়ার আর ফিউ লাইন্স যে উনি যেটা বললেন সেটা সাধারণ বহু মানুষের পক্ষে হজম করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আমার এক গুরু আমাকে এক কথা বলেছিলেন, আজকে সেই কথাটা বলার মনে হয় আইডিয়াল সময়। সেটা বলেছিলেন, পিস কামস জাস্ট আফটার আ হার্ডার ওয়ার। মানে একটা ওয়ার কনফ্লিক্ট চলছে, সেটাকে থামাতে গেলে আরও বড় কনফ্লিক্ট ইন্টারভেন করতে হবে, তবেই সেখানে পিস আসবে। তোমাকে যদি কেউ অপমান করে, তুমি যদি তার গালে দুটো চড় না মারো, সে তোমার সাথে একই টেবিলে বসে শান্তির গল্প করবে না ভাই। This is the reality of diplomacy and you have to understand this in today's date. Peace has or should or ideally must come through dialogue. আমরা কথোপকথনের মধ্যে দিয়ে যদি শান্তি আনতে পারি সেটা আইডিয়াল, বাট আইডিয়াল সিচুয়েশনকে রিচ করতে গেলে যা যা পদক্ষেপ নিতে হবে সেখানে যদি এরকমও দরকার পড়ে যে অস্ত্র হাতে তুলে সেই পদক্ষেপের পরিস্থিতি সৃষ্টি করতে হতে পারে, তাহলে সেটা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বহু দেশই আজকে করতে একই স্টেজে এসে গেছে। সুতরাং একটা কথা আজকের ডেটে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, শান্তি বা বিশ্ব শান্তির ডেফিনেশনটা যেটা আগে ছিল খুব ডিপ্লোম্যাটিক, আজকে বিশ্ব শান্তির ডেফিনেশনটাকে খুব সাধারণভাবে বিশ্ব মানব জাতিকে বোঝাবার সময় এসে গিয়েছে। সাধারণ নাগরিকরা এখন বোঝা উচিত যে পিস আনতে গেলে একটা গভর্নমেন্টকে, পিস আনতে গেলে একটা ডিপ্লোম্যাটিক সোসাইটিকে কি রকমের মানে ঠিক তুলসী গাবার্ডের কথা শুনে এটাও মনে হচ্ছে, এবং তিনি প্রতিবেশী দেশগুলোকে খুব সুন্দরভাবে একটা বার্তা দিয়েছেন। কিন্তু এই জায়গাটা সুভাষিস দা, কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন একদিকে বলছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, একযোগে কাজ করবে ভারত এবং আমেরিকা, ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম যে তিনি পাকিস্তানেরও প্রশংসা করেছেন। যখন সেনা ফিরিয়ে নিচ্ছিল আফগানিস্তান থেকে আমেরিকা, তখন সেখানে কয়েকজনকে বাঁচাতে পাকিস্তান সাহায্য করেছিল তাদের রক্ষার্থে। তিনি এরকম ব্যাপারটা নয় তো যে ভারতে দাঁড়িয়ে ভারতের প্রশংসা করছে, শান্তি বজায় যেতে থাকে সেই কথা বলছে, আবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রশংসা করছে। এই লাস্ট যে স্টেটমেন্টটা হলো না, তাতেই তার উত্তর আছে। তার দুটো স্টেটমেন্টে দুটো কথা বলেছে যেটা আমার টেকনিক্যালি কানে শুনে মনে হয়েছে। একটা কথা হচ্ছে স্টেটাস অফ ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স। আমি ব্যালেন্স রাখবো ফ্রম মাই স্টেটাস অফ ডিপ্লোমেসি, আমি আমার জায়গা থেকে ব্যালেন্স রাখবো, তাতে কোনো অপরাধ নেই।